আজ আমরা অ্যালিস ইন বর্ডারল্যান্ড নামক সর্বশেষ ওয়েব সিরিজ সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আজ আমরা এর তৃতীয় সিজন এবং চতুর্থ পর্ব সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আশা করি আপনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখেছেন। ব্যক্তিগতভাবে আমি এই চতুর্থ পর্বটি অন্য সকলের চেয়ে বেশি পছন্দ করেছি, কারণ পূর্ববর্তী পর্বগুলিতে প্রতিটি পর্বে কেবল একটি গেম ছিল। তবে এবার চতুর্থ পর্বে মোট 4টি গেম দেখানো হবে। প্রথমত শেষটির ধারাবাহিকতা রয়েছে, তারপরে ট্রেন গেম, তারপর টাওয়ার গেম, তারপর বোমা গেম, এখন বোমা গেমটি কি, এবং তারপরে টিভি গেম। সুতরাং একটি পর্বে একসাথে এতগুলি বিস্ফোরণ ঘটছে। তাহলে কোনো সময় নষ্ট না করে সরাসরি মূল গল্পে চলে আসা যাক, যা তৃতীয় পর্বের ধারাবাহিকতা দিয়ে শুরু হয়। ট্রেনের বগির ভিতরের লোকেরা মুখোশ পরে বিষাক্ত গ্যাস থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু সমস্যা ছিল যে এবার যে গ্যাসটি বেরিয়েছিল তা বিষ দিয়ে মিশ্রিত ছিল না। ট্রেনে আরেকজন ছিলেন যিনি রেল লাইনে কাজ করতেন। কে জানে তিনি একজন পাইলট নাকি ইঞ্জিনিয়ার। তিনি ব্যাখ্যা করেছিলেন যে বৈদ্যুতিক ট্রেনে বৈদ্যুতিক সংযোগ, বিদ্যুৎ তোলার জন্য বিদ্যুৎ অনেক জায়গা নেয়, এই কারণে সেখানে একটি গ্যাস ট্যাঙ্ক স্থাপন করা কঠিন। সম্ভবত পরেরটিতে বিষাক্ত গ্যাস থাকতে পারে। তারা যখন এখানে পৌঁছায় তখন তাদের ক্যাপসুলগুলি প্রায় শেষ হয়ে যায়। তারা বুঝতে পেরেছিল যে তারা পরবর্তী ট্রেনে পৌঁছাতে পারবে না, অথবা বরং তাদের একটি দুর্ঘটনা ঘটবে এবং তাদের সকলের মৃত্যু হবে। হঠাৎ অধ্যাপক মাতসুয়াকা মনে পড়ে গেল যে যখন কাছের ট্রেনটি পাশ দিয়ে যাচ্ছিল তখন আমরা ইয়াগাসাকি স্টেশনে ছিলাম এবং পরবর্তী স্টেশনটি ঠিক কোনার কাছাকাছি ছিল। তাই এটা সম্ভব যে সেই লোকদের গ্যাস শেষ হয়ে গেছে এবং মারা গেছে। কিন্তু এখন যেহেতু সেই ট্রেনটি দ্রুত গতিতে চলছে, তাই এটি অবশ্যই আমাদের ছাড়িয়ে গেছে। এর মানে সামনে আরেকটি বগি আছে। আমরা যদি চাই আমরা সেই বগির ভিতরে যেতে পারি এবং খেলাটি জিততে আমাদের শেষ ক্যাপসুলটি ব্যবহার করতে পারি। সবাই একমত এবং দ্রুতগামী ট্রেনটি তাদের থেকে এক ধাপ এগিয়ে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ একটি বগি সামান্য উপরে উঠছে, তারা সবাই এতে লাফ দেওয়ার চেষ্টা করে। একে একে সবাই লাফ দিতে শুরু করে। এমনকি মাতসুয়াকা, যে এক পায়ে খোঁড়া ছিল, কোনোভাবে তার বাহুর শক্তি ব্যবহার করে সরাসরি পরবর্তী বগিতে লাফ দিতে সক্ষম হয় এবং তারা লাফ দেওয়ার সাথে সাথে ওসাগি তার ভালোবাসা প্রিয়তমা আরিসুকে দেখতে পায়। তাকে দেখে সে পাগল হয়ে যায়। দুজনে হাত মেলানোর চেষ্টা করে, কারণ আরিসু কেবল সেই আগুনের জন্যই এসেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। মাঝখানে আসা স্তম্ভগুলি তাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে তুলছিল। সেই ব্যক্তি যাতে তার হাতটি হারাতে না পারে সেজন্য তাকে আবার ট্রেনে টেনে তোলা হয়েছিল। এখন যেহেতু তাদের কাছে কেবল একটি বগি অবশিষ্ট ছিল, একটি ক্যাপসুল, তাই তারা অবশেষে তাদের জীবন বাঁচাতে এটি ব্যবহার করেছিল। কিন্তু অন্যদের ক্যাপসুল ফুরিয়ে গিয়েছিল এবং এই কারণেই তাদের ট্রেনটি অবরুদ্ধ সুড়ঙ্গের ভিতরে ধাক্কা খেয়েছিল। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সবাই আহত এবং অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এখন আরিসুর দলের মাতাল ব্যক্তিটি একজন ডাক্তার ছিলেন। পরে তিনি তার ডক্টরেট ডিগ্রি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি এখনও মৌলিক চিকিৎসা পদ্ধতিগুলি কিভাবে সম্পাদন করতে হয় তা জানতেন। যাই হোক, ওষুধের প্রভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে, তাই তিনি কারোর চিকিৎসা করতে চাননি। কিন্তু তাদের শেষ আশা আরিসু জানত যে আরিসু এতক্ষণ পর্যন্ত ভালো খেলেছে, ভবিষ্যতে সে আমাদের জিততে সাহায্য করবে। তাই যাই হোক না কেন, আপনাকে তার ক্ষত সেলাই করতে হবে। তার শরীর ক্ষতবিক্ষত এবং ছিঁড়ে গেছে। দুর্ঘটনায় তার ব্যাপক ক্ষত হয়েছিল। ডাক্তার তারপর তার সমস্ত শক্তি ব্যবহার করে তার ক্ষত সেলাই করে রক্তপাত বন্ধ করে আরিসুর জীবন বাঁচানোর চেষ্টা করেন। এরপর দৃশ্যপট বদলে যায় অধ্যাপক মাতোয়ার দিকে এবং আমরা তার পেছনের গল্প দেখতে পাই। একদিন যখন তিনি তার ক্লাসে বক্তৃতা দিচ্ছিলেন, তখন একটি মেয়ে তার কাছে এসে জিজ্ঞাসা করে, স্যার, আপনি অনেক অধ্যায় পড়ান, কিন্তু আমার যে অধ্যায়গুলি সত্যিই পছন্দ হয় তার মধ্যে একটি হলো পরকাল, অর্থাৎ মৃত্যুর পরে একজন ব্যক্তি কয়েক মুহূর্তের জন্য যেখানে পৌঁছায় সেই পৃথিবীকে কি বলা হয়, এটি দেখতে কেমন, সেখানে সময় কিভাবে চলে। আপনার এই থিসিসটি আমার সত্যি পছন্দ হয়েছে এবং আমি সেই পৃথিবীটি অনুভব করতে চাই। এই কথা শুনে মাতসুয়াকা প্রত্যাখ্যান করে বলেন, তুমি একজন ছাত্র এবং আপাতত এই পরীক্ষাটি সরকারের বিরুদ্ধে, কারণ সরকার আত্মক্ষতি বা আত্মহত্যার অনুমতি দেয় না। আসলে কোনো সরকারই তা করে না, এবং যদি তুমি তা করো তবুও সন্দেহ সরাসরি আমার উপর পড়বে। সে ল্যাবে যায় এবং এমন একটি ওষুধ তৈরি করতে শুরু করে যা কয়েক মুহূর্তের জন্য হৃদস্পন্দন বন্ধ করতে পারে। সে এমন একটি পদ্ধতি নিয়ে কাজ শুরু করে যা একজন ব্যক্তিকে নশ্বর পৃথিবী থেকে ফিরে আসতে সাহায্য করতে পারে এবং অনেক সময় পরে সে সফল হয়। পরে মাতসুওকা এবং ছাত্রীকে একটি ল্যাবে একা পরীক্ষাটি সম্পন্ন করে। মাতসুওকাকে মাত্র 60 সেকেন্ড অপেক্ষা করতে বলা হয়। সে 60 সেকেন্ড অপেক্ষা করে, কিন্তু দেখতে পায় যে ছাত্রীটি 60 সেকেন্ডের পরেও জেগে ওঠে না, অর্থাৎ সে জেগে ওঠে। এটা দেখে মাতসুওকার মন ভেঙে যায়। আসলে এই মৃত্যুর খবর পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতিবেশীদের মধ্যে, এমনকি পুলিশের মধ্যেও ছড়িয়ে পড়ে,
দাবি করে যে এই শিক্ষক তার নিজের ছাত্রকে একটি পরীক্ষায় হত্যা করেছেন। তিনি কোন বিবর্তন অর্জন করতে চাইছিলেন যার জন্য একজন মানুষের জীবন উৎসর্গ করতে হতো? মাতসুয়া এসব দেখে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তিনি জানতে চান যে তার ছাত্রটি সত্যিই সেই পৃথিবীতে পৌঁছেছিল কিনা, সে বেঁচে ছিল নাকি তাকে সরাসরি হত্যা করা হয়েছিল। এই সবকিছুই তাকে দিনের পর দিন গ্রাস করছিল এবং এই কারণেই তিনি এই পৃথিবী অনুসন্ধান করতে চেয়েছিলেন, আসলে সেখানে কি ঘটেছিল তা খুঁজে বের করার জন্য। ইতিমধ্যে দৃশ্যটা আরিসুর দিকে চলে যায়, যার ক্ষত সেরে গেছে এবং সে জ্ঞান ফিরে পেয়েছে তার স্ত্রী ওসাগিকে খুঁজে বের করার জন্য। ইতিমধ্যে আমরা ওসাগিকে দেখতে পাই যেখানে দ্বিতীয় খেলাটি শুরু হয়েছিল। এখানে আমরা একটি প্যারিসের মতন আইফেল টাওয়ার দেখতে পাই। এই খেলার নিয়মগুলি খুব সহজ ছিল। প্রতিটি পুলের প্রত্যেক পাশে 3 বা 4টি ভিন্ন দল কিছু বাজনার চাপ দেবে। যদি তাদের দল অন্য দলের আগে বাজনা সিকোয়েন্সটি সম্পন্ন করে তাহলে তাদের পুরো দল রক্ষা পাবে, অন্যরা মারা যাবে। এইভাবে 8টি ভিন্ন দল 8টি ভিন্ন দিক থেকে অগ্রসর হবে। এই খেলার মোড় ছিল যে প্রতিটি বাজনা চাপানোর পর উপর থেকে স্টিলের বল পড়বে। এই বলগুলি এত ভারী ছিল যে যদি তাদের কারোর হাতে পড়ে তাহলে তারা এটিকে ভেঙে ফেলতো, অথবা যদি তারা এটি তাদের মাথায় পড়ে তাহলে এটা ভেঙে ফেলতো। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে উপরে উঠেই খেলাগুলি জিততে চেষ্টা করত। যখন তাদের টাওয়ার গেমগুলি চলছিল তখন আরিসু তার দলকে নিয়ে তার নিজের কিছু খেলা খেলতে এসেছিল। এই সময় তারা একটি ভবনে এসেছিল। তাদের লক্ষ্য ছিল একটি থার্মোস আকৃতির বলকে লাথি মারা, এটিকে খুঁজে বার করা এবং এটিকে তার আসল অবস্থানে ফিরিয়ে আনা। টাইমারও ছিল, কিন্তু সমস্যা ছিল যে এটিকে লাথি মারার সাথে সাথে এর ভিতরে থাকা রকেট লঞ্চারটি টাইমারকে অনেক দূরে ছুঁড়ে মারত। এখন সেখান থেকে এটিকে উদ্ধার করতে অনেক সময় লেগেছিল এবং খেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে আরেকটি মোড় যোগ করা হয়েছিল। যে কেউ এটি তুলেছিল তাকে 60 সেকেন্ডের কম সময়ের মধ্যে থার্মাস অথবা বরং টাইমারটি তার জায়গায় ফিরিয়ে আনতে হতো। সমস্যা ছিল যে টাইমারটি নষ্ট করা হতো বা এটি বেশি ধাক্কা খেত বা পড়ে গেলে এটি বিস্ফোরিত হতো, মানুষের হাত পা ছিঁড়ে ফেলতো। সুতরাং যখন এই লোকেরা টাইমার নিয়ে টানাটানি খেলা খেলছিল তখন মাতসুয়াকাও টাওয়ারে ওসাগিকে সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছিল। এমন একটি মুহূর্ত এসেছিল যখন মানুষের ওপর বল পড়ছিল এবং ওসাগি তার হাত হারাতে বসেছিল, কিন্তু তখন মাতসুয়াকা তার হাত বাড়িয়ে দিল তাকে সাহায্য করার জন্য। সে খোঁড়া, কিন্তু তার বাহুতে প্রচন্ড শক্তি আছে। সে এক হাতে ঝুলছে, অন্য হাতে সে ওসাগিকে বাঁচিয়েছিল এবং খেলাটি চালিয়ে যাওয়ার জন্য তাকে আবার উপরে পাঠিয়েছিল। এখন যেটা হয় সেটা হলো সব দলেই 2 জন মানুষ একসাথে বাধা থাকে যাতে একজন পড়ে গেলে অন্যজনও পড়ে যায়। কিন্তু এখানে একে অপরের দুর্বলতা হওয়ার বিপরীতে তারা একে অপরের শক্তিতে পরিণত হয় এবং শেষে ওসাগি উপরের তলায় পৌঁছে অবশেষে 5 নম্বর বুজার টিপে তাদের খেলা শেষ করে। যদিও দলের মাত্র অর্ধেক বেঁচে থাকে তারা সফলতা অর্জন করে। ইতিমধ্যে আমরা আরিসুর দলকে টাইমার তাড়া করতে দেখতে পাই। তাদের প্রায় 10টি টাইমার ফিরিয়ে আনতে হবে যেগুলি কোথাও উড়ে যায় এবং আবার জায়গায় ফিরিয়ে আনতে হবে। এখন সেই 10 জন কে হতে পারে, তারা কোন দলের হতে পারে এটা নিশ্চিত নয়, কারণ যে কেউ টাইমারটি আবার গর্তে ফেলে বোমাটি থামাবে সে টাইমিং শেষ করবে। সে ভিন্ন লিফটে প্রবেশ করে নিজেকে বাঁচাতে পারত। এটি ছিল শক্তি, ত্যাগ এবং বুদ্ধিমত্তার খেলা, কারণ টাইমারটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে পাস করার জন্য তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করতে হতো যাতে টাইমারটি আবার শুরু হয়। ধরুন একজন 20 সেকেন্ড দৌড়েছিল, যদি সে অন্য কাউকে ছুঁড়ে মারতো তাহলে টাইমার আবার 60 সেকেন্ড থেকে শুরু হতো। তবে যদি তারা অন্য কাউকে পাস করে দিত তাহলে সময় 5 সেকেন্ড কমে যেত, অর্থাৎ টাইমিং 55 থেকে শুরু হতো। এখন যদি তারা 50 সেকেন্ড দৌড়াতো এবং ধরুন দ্বিতীয় বা তৃতীয় সেকেন্ড শেষ হওয়ার আগে তারা অন্য কাউকে পাস করে দিত তাহলে টাইমিং আবার শুরু হতো, কিন্তু এবার এটি 55 নয় 50 থেকে শুরু হতো। তারা যখন এটি পড়তো তখন তাদের মধ্যে প্রায় 9 জনই ইতিমধ্যে শেষ রেখায় পৌঁছে গিয়েছিল এবং শেষের জন ছিল সেই ব্যক্তি যিনি শেষ রেখায় পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তিনি দেখতে একজন সামুরাইয়ের মতো ছিলেন, তিনি একজন মাফিয়া ডন ছিলেন। তিনি সবার সাথে লড়াই করেছিলেন, কিন্তু শেষে তাদের সবাইকে থামাতে এবং তার বিশেষ দলে অন্য কাউকে না পেতে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন এবং একটি বোমা বিস্ফোরণে মারা গিয়েছিলেন। যাই হোক, খেলা শেষ হয়ে গিয়েছিল। এখানে শেষে আমরা মাতসুয়াকাকে চিশিয়ার সাথে দেখতে পাই। আমরা প্রথম আর দ্বিতীয় সিজনে চিশিয়াকে দেখেছি। এই ব্যক্তিটি একজন প্রতিযোগী হিসেবে খেলায় প্রবেশ করেছিলেন, কিন্তু এখন সেই সভ্যতার নাগরিক হিসেবে ঘুরে বেড়াচ্ছেন, গেম ডিজাইন করছেন এবং মানুষের জীবন ঝুঁকির মুখে রাখছেন। চিশিয়া মাতসুয়াকাকে অনুপ্রাণিত করেছিল ওসাগিকে এখানে আনতে। মূল কারণ ছিল আরিসু অবশ্যই ওসাগিকে বাঁচাতে এখানে আসবে এবং এখন এই লোকেরা আরিসুকে নাগরিকত্ব দিতে চেয়েছিল, কারণ তারা বিশ্বাস করতেন আরিসু একজন খুব বুদ্ধিমান ব্যক্তি, সে খুব ভালো গেম তৈরি করতে সক্ষম এবং গেমগুলি নিজেরাই মজার না হলে এই জোকারের জগতে থাকার অর্থ কি। এর সাথে চিশিয়া তাকে একটি বন্দুক দেয় এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব আরিসুকে তার কাছে নিয়ে আসতে বলেন, বিনিময়ে তোমার হারানো ছাত্রকে ফিরে দেব। এবং তারপর দৃশ্যপট পরের দিন সকালে চলে যায়। এখানে আমরা বিজয়ী দল দেখতে পাই, আরিসুর দল। যখন তারা তাদের পরবর্তী গন্তব্যে যায় তখন তারা নিজেদের বাস্তব জগতে ফিরে পায়। এই পৃথিবী আগের মতোই, তাদের চারপাশে মানুষ কেনাকাটা করতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কাজে যাচ্ছে, কিন্তু তারা সত্য বুঝতে পারে যখন তারা তাদের সামনে একটি বড় টিভি দেখে তাদের মাঠে 360 ডিগ্রি আশেপাশে কোনো আসল মানুষ নেই, ওরা জাস্ট ছবিটা সচল করছে। আর এই তীব্র সাসপেন্সের সাথে এই অসাধারণ পর্বটি শেষ হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব এবং তারপর শেষ পর্বটি নিয়ে আসছি, তাই এখনো দেখতে থাকুন আর সুস্থ থাকুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।